প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি জাকির আজম সমুদ্র আছি আপনাদের সাথে। আজকে আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আমরা আজকে কি টপিক নিয়ে কথা বলবো এবং আমরা কেন আজকে সকলে একটা লাইভ ক্লাস নিয়ে এত উৎসাহিত। তার কারণটা প্রথমেই বলে দেই, আমরা কিন্তু আজকে থেকে এইচএসসি যারা নতুন এইচএসসি পরীক্ষার্থী হতে যাচ্ছে, অর্থাৎ 2025-26-এর জন্য কিন্তু আমরা একটু করে কাজ করা শুরু করছি। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি ভাবলাম যে তোমাদেরকে কঠিন কোনো বার্ডেন না দিয়ে একটা ইন্টারেস্টিং টপিক পড়াই। টপিকটার নাম অপরিচিতা। এই যে অপরিচিতা, এইটার যে ক্রেজ, এইটার যে ক্রেভিংস আমাদের স্টুডেন্টদের মধ্যে, তোমরা তো সবে 18 বছর বা 19 বছরের কিশোর কিশোরী, তার তো তোমাদের মনে অপরিচিতা গল্প পড়ার পর দেখবে একটা সুন্দর অনুভূতি আসছে। তোমরা এই ব্যাপারটাকে এনজয় করছো, কেউ কষ্ট পাচ্ছে, কারো কাছে ভালো লাগছে। এই যে সামগ্রিক ব্যাপার, এই যে একটা পাঠের মাধ্যমে মানুষের মনে আনন্দ, বেদনা, হাসি, কান্নার মিলন মেলা যেই সৃষ্টি করার সক্ষমতা, এটা কিন্তু কার ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো মাত্রায় ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়েই কিন্তু রচিত হয়েছে অপরিচিতা। ওকে, অপরিচিতাটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক নামটা তোমরা কে কে জানো? একটু কমেন্ট করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক নাম তোমরা কে কে জানো? একটু আমাকে কমেন্ট করে জানাও। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক নাম কি? ভানু সিংহ। এবং তোমরা সকলেই জানো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুব ওয়েলদি একটা ফ্যামিলি থেকে বিলং করত। সে কিন্তু আমরা জেন জেড যেটাকে আমরা বলি পশ ফ্যামিলি, সে একটা পশ ফ্যামিলি থেকে বিলং করত। তার দাদা এবং তার বাবা তারা সকলেই কিন্তু জমিদার ছিল। ঠিক আছে। ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এখন তোমরা বলতে পারো যে ভাই, আপনি যে এত ইনফরমেশন দিচ্ছেন, এতই ইনফরমেশন ডিজলভ করা কি আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু কিনা? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা আজ থেকে 1 বছর 1.5 বছর পরে যে অ্যাডমিশনটা ফেস করবে বা ভর্তি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে, সেই জায়গাগুলোতে কিন্তু তোমাদের এই ব্যাপারগুলো থেকে কোশ্চেন আসবে। তো আমরা যখন পড়বো, আমরা চেষ্টা করব আমাদের কিন্তু যেই এইচএসসি পরীক্ষা আছে সেটার সাথে কিন্তু আমরা অ্যাডমিশনটাকেও কিন্তু একটা মার্জ করে যেন দুইটার প্রিপারেশন একটু ঠিকঠাক ভাবে নিতে পারি, এই ব্যাপারটা কিন্তু আমরা একটু ট্রাই করব। অলরাইট, তো আমরা কি কি জানলাম? এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার ডাক নাম ভানু সিংহ, তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং দাদার নাম কি? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এবং তার যে প্রিন্স উপাধি, এই প্রিন্স উপাধি কিন্তু তার মা বাবা দেন নাই, তখনকার তৎকালীন ব্রিটিশ সরকার তাকে কিন্তু প্রিন্স উপাধিটা দিয়েছিল। অলরাইট, অপরিচিতা গল্পের প্লট নিয়ে আমরা একটু আলোচনা করি। অপরিচিতা গল্পে আমরা কয়েকটা জিনিস দেখতে পারবো। তার মধ্যে সর্বপ্রথম যে ব্যাপারটা আমরা দেখব, নারী পুরুষের বৈষম্য ব্যাপারটা আমরা দেখব। নারী পুরুষের বৈষম্য আমি কিন্তু সবগুলো এক্সপ্লেইন করব। অনেক গল্প হবে তোমাদের সাথে, অনেক কথাবার্তা হবে, একটু থাকবে। নারী পুরুষের বৈষম্য। দ্বিতীয় যে ব্যাপারটা আমরা দেখতে পাই, সেই ব্যাপারটাই আমরা দেখতে পাই যে একটা মেয়ের প্রতি যে নির্যাতন করা হয় যৌতুকের জন্য। নির্যাতন বলতে আমরা বুঝাচ্ছি ওই যে তার বাবাকে একটা প্রেশারাইজ করা হইলো বা এই যৌতুকের জন্য যে বিয়েটা হইলো না, এই ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ আছে। অর্থাৎ 2 নাম্বার ব্যাপারটা কি? যৌতুক। তৃতীয় ব্যাপারটা কি? তৎকালীন মেয়েরা, অনেক মেয়েরা কিন্তু এইরকম বিয়ে ভেঙে গেলে কিন্তু সুইসাইড অ্যাটেম্প করতো, সুইসাইড করতো, এমন কিন্তু অহরহ ঘটনা তোমরাও জানো। কিন্তু আমরা কিন্তু অপরিচিতায় কি দেখেছি? একটা আয়রন লেডিকে দেখেছি। সেই আয়রন লেডি কিন্তু আত্মহত্যা করেনি, মাথা নত করেনি, সে কিন্তু তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব দিয়ে এই গল্পের কিন্তু মূল চরিত্রে চলে গিয়েছেন। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? আত্মসম্মান, বা আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলি, নারীর আত্মসম্মান। একটা মেয়ে ছোট না হয়ে কিভাবে তার জীবন যাপন করে যেতে পারে, সেই ব্যাপারটা আমরা দেখতে পারি। তো আমরা নারী পুরুষের বৈষম্য দেখতে পারি, যৌতুক প্রথা দেখতে পারি, আত্মসম্মানের একটা ব্যাপার দেখতে পারি এবং অনুপম
পরবর্তী সময়ে যে সে কিন্তু, তোমরা কিন্তু গল্পটা আমি জানি অলরেডি একটু হলেও পড়েছো বা কাহিনীটা জানো, এজন্য কিন্তু আমি শুরুতে একটু পয়েন্ট আউট করে নিচ্ছি। আমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা লাইন এক্সপ্লেইন করব। তো আমি যে ব্যাপারটা বলছিলাম, এই অপরিচিতা গল্পটা তোমরা যখন অ্যানালাইসিস করবা তখন তোমরা এখানে কয়েকটা ঘটনা পাবা। ঘটনাগুলোর প্রথমটা হচ্ছে নারী পুরুষের বৈষম্য। দেখো প্রথম লাইনের দিকে তোমরা খেয়াল করবা, আমি কিন্তু গল্পে যাব, তার আগে একটু গল্প করে নিই তোমাদের সাথে। সেটা হচ্ছে প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি ছেলে অনুপমের বয়স কিন্তু অনেক, তাতে কারো কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ের বয়স যখন দেখেছে একটু তুলনামূলক একটু বেশি হয়েছে, বেশি বলতে তৎকালীন সময় অনুযায়ী একটু বেশি হয়েছে, তখন কিন্তু মেয়ের বিয়ে হবে কিনা এই যে একটা টেনশন বাবার মাথায়। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য। তারপর দ্বিতীয় যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা যৌতুক প্রথা কতটা ভয়াবহ হতে পারে সেই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, গেস্টরা এসে পড়েছে, ওই সময়ে সোনাটি আসল না নকল এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়ে আর বিয়েটা আর হয়ে উঠলো না। এই যে ব্যাপারটা, সেখানে আমরা যৌতুকের প্রথাটা দেখতে পাচ্ছি। তৃতীয় যেই ব্যাপার, বিয়েটা ভেঙে যাওয়ার পর কল্যাণী কিন্তু হতাশ হয়ে সুইসাইড করেনি, সে তার আত্মসম্মান দিয়ে টিকে ছিল, এবং অনুপম তার ভুল বুঝতে পেরে যখন কল্যাণীর কাছে গিয়েছে তখন কিন্তু সে তার আত্মসম্মানের পরিচয় দিয়েছে। বিয়ে যে তার হয়নি তাতে যে সে ভেঙে পড়বে, নুয়ে পড়বে, মাথা নোয়াবে, সেই জিনিসটা কিন্তু সে দেখায়নি। সে কিন্তু একজন আয়রন লেডির মতো এই ব্যাপারটাকে ফেস করেছে। 4 নাম্বার যে ব্যাপারটা, আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধিটা কার হয়েছে? অনুপমের হয়েছে, অনুপমের মায়ের হয়েছে। আত্ম উপলব্ধি একটু কঠিন শব্দ, তোমরা বলতে পারো এটা কি? এটা হচ্ছে অনুপম যখন কল্যাণীকে বিয়ে করতে পারলো না, তারপর তার মা এবং ছেলে তারা যে আফসোস করলো, এবং অনুপম এই আফসোসটা থেকে সিদ্ধান্ত নিল আমি সবসময় কল্যাণীর পাশে থাকবো, তার মনের যে অল্প জায়গা আছে আমি সেইখানে বিরাজ করব। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি আত্ম উপলব্ধি। তার মানে আমরা অপরিচিতা গল্পে 4টা পয়েন্ট কি বুঝতে পেরেছি কিনা একটু আমাকে সবাই জানাবে। তাহলে চলো আমরা পরের অংশে যাই। এখন আমরা কিন্তু আমাদের মূল যেই গল্পটা অর্থাৎ পাঠের যে আলোচনা আমরা কিন্তু লাইন ওয়াইজ পড়ে দেখব। এখন তোমরা বলতে পারো ভাইয়া লাইন লাইন পড়লে তো ব্যাপারগুলো অনেক সময় লাগবে, অনেক লেন্দি হবে, বাট আমি চাই ফার্স্ট পেপারটা তোমাদের কিভাবে পড়তে হয় একটা প্যাটার্ন ধরাই দিতে। যে আজকে আমি যদি তোমাদের অপরিচিতটা ক্লিয়ার করে দেই যে এভাবে এভাবে পড়তে হয়, এভাবে আন্ডারলাইন করে পড়তে হয়, এবং পড়া শেষে এই এই জিনিসগুলো তোমরা সবসময় রিভিশন করবে, এই এই জিনিসগুলো স্কিপ করবে, তাহলে কিন্তু তোমরা বাকি যে অধ্যায়গুলো আছে তোমরা চাইলে নিজেরাও পড়তে পারবে, এবং আমাদের পক্ষ থেকে কিন্তু ক্লাস থাকবে, অবশ্যই থাকবে। বাট ফার্স্ট পেপার বইটা কিভাবে তোমরা ভালো করে পড়তে পারো সেই ব্যাপারে কিন্তু তোমরা আজকে একটা কমপ্লিট গাইডলাইন পাবে। তো আমাদের প্রথম লাইন, আজ আমার বয়স 27 মাত্র। আচ্ছা, এখানে আমি আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এই যে পুরো গল্পটা, এই গল্পটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে আরেকজনের গল্প শুনিয়েছে বা উপস্থাপন করেছে, ব্যাপারটা এমন হয়নি। ব্যাপারটা তিনি এখানে এমনভাবে উপস্থাপিত করেছেন যে অনুপম নিজেই নিজের গল্পটা লিখছে, এবং যখন তিনি এই গল্পটা লিখছে তখন তার বয়স কত? 27 বছর। তার মানে অনুপমের বর্তমান বয়স কত? 27 বছর। এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করে অনুপমের বয়স কত, তখন তোমাদের 27 লিখতে হবে। কেন? যে আজ থেকে 10 বছর আগেও বইয়ে 27 লেখা ছিল, এখনো 27 লেখা আছে। বইয়ের ক্যারেক্টারের কিন্তু বয়স কম বেশি হয় না, এখানে কিন্তু ম্যাথের ইকুয়েশন তোমরা করতে যাবে না। তো অনুপমের বয়স কত, বর্তমান বয়স কত, এই প্রশ্ন থাকলে তোমাদের অ্যান্সার হবে 27 বছর। এবং এখানে আর একটু ট্রিক্স আছে, কয়েকটা ট্রিক্স আছে অনুপমের বয়স নিয়ে, কল্যাণীর বয়স নিয়ে, এগুলো কিন্তু আমরা সামনে গিয়ে দেখব। তো আমি মেইন যেই কথাটা বললাম, সবাই বলো অনুপমের বর্তমান বয়স কত? 27 বছর। আশা করি বুঝতে পেরেছো। ওকে, দ্বিতীয় ব্যাপারটা, দ্বিতীয় লাইনটা একটু সাহিত্যিক লাইন। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়
না গুণের হিসাবে। অর্থাৎ সে বুঝাচ্ছে এই 27 বছর সময়টা দৈর্ঘ্যেও খুব একটা বড় না, আবার গুণেও অনেকটা বড় না। এই লাইন দ্বারা কি বুঝিয়েছে একটু খেয়াল করো। সে বুঝাচ্ছে 27 বছর বয়স কিন্তু মানুষের বার্ধক্য আসে না বা জীবনের শেষ পর্যায়ে চলে যায়, ব্যাপারটা কিন্তু এমনও হয় না। 27 বছর বয়সে কি হয়, একটা মানুষ তার যৌবন যেই কালটা আছে সেই কালটা অতিবাহিত করে, সে তার কর্মভার তার উপরে আসতে শুরু করে, সে একটা জীবনে উপলব্ধি করতে শেখে, তার জীবনের যে ভুল আছে যেই সাফল্য আছে সেগুলো বিবেচনা করে সে ভাবতে পারে যে আমার অতীতে কি কি ভুল ছিল সেগুলো কিভাবে সংশোধন করতে পারি। এই আত্ম উপলব্ধি বা যেটাকে আমরা ম্যাচিউরিটি বলি, সেই ম্যাচিউরিটিটা এই বয়সে আসে। এবং তিনি কি বলেছেন, এই বয়সটা দৈর্ঘ্যে অর্থাৎ বয়স হিসেবে অনেক বড় না, আবার না গুণের হিসেবে, এবং তার যে অনেক গুণ আছে বা এই 27 বছর বয়সে সে অনেক মানে কাজ করে ফেলেছে, যেই কাজগুলো দ্বারা তার অনেক গুণ প্রকাশ পেয়েছে, ব্যাপারটা কিন্তু এমনও না, সেই ব্যাপারটাই সে বুঝিয়েছে। ওকে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। এখন তোমার জীবনে তোমার কোনো অর্জন থাকুক কিংবা নাই থাকুক, প্রত্যেকটি জীবনের যেমন মূল্য আছে তেমনি অনুপমতার জীবনের কথাই বলেছে, তবু ইহার একটি বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। ওকে, আমরা একটু দুষ্টমি করি। আচ্ছা, দুষ্টমিটা কিরকম, আমি অনুপমের মনের অবস্থাটা তোমাদেরকে আমি বুঝাই। এমন হতেই পারে তোমাদের অনেকে বয়েজ স্কুলে পড়েছো, অনেকে গার্লস স্কুলে পড়েছো। এখন বলো তো কে কে মানে বয়েজ স্কুলে কারা ছিল, গার্লস স্কুলে কারা ছিল, তারা একটু আমাকে জানাও, তাইলে আমি বুঝতে পারবো গল্পটা বলার সময় যে তোমাদের মানে সিচুয়েশনটা কি, বা তোমাদের জীবনে কখনো প্রেম এসেছিল কিনা, এই ব্যাপারটা বলো। আর আরেকটা ব্যাপার আমি বলে ফেলি, এই প্রেমের প্রসঙ্গ কেন তুললাম, তোমরা যখন বাংলা সাহিত্য পড়বে তখন কিন্তু তোমাদের প্রেমের প্রসঙ্গ চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এবং বাংলা সাহিত্য মানে রোমান্টিকতা থাকবে, বাংলা সাহিত্য মানে ট্র্যাজেডি থাকবে, বাংলা সাহিত্য মানে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, হতাশা থাকবে, এবং পরিশেষে গিয়ে তোমরা কিন্তু বাঁচার একটা আশা খুঁজে পাবে। বাংলা সাহিত্য যাদের পড়ার অভ্যাস আছে তারা তোমরা দেখবা কিছুদিন তোমরা সাহিত্য না পড়লে ঘুমাতে পারছো না, তোমরা এক সময় তোমাদের মনে হবে তোমরা হয়তো বা অক্সিজেন ছাড়া বাঁচবে, কিন্তু বাংলা সাহিত্য ছাড়া বাঁচবে না। ওকে, তোমরা আমাকে একটু বলো যে বাংলা সাহিত্য কে কে পড়েছিলে, পড়ো, রেগুলারলি পড়ো। ওকে, এমন তো হতেই পারে অনেক ছেলে বয়েজ স্কুলে পড়েছে, অনেক মেয়ে গার্লস স্কুলে পড়েছে, তারা কখনো মানে বিপরীত লিঙ্গের সাথে তারা কথা বলার সুযোগ পায়নি সমবয়সী। তো হঠাৎ করে এসএসসি পরীক্ষায় তোমার পাশের সিটে বসা কোনো একটি ছেলে বা মেয়েকে তোমাদের ভালো লেগে গেছে, কিন্তু হয়তোবা তোমাদের কথা বলার সেই সুযোগটা হয়ে ওঠেনি। সেই ব্যাপারটার সাথে কিন্তু তোমরা এই লাইনটাকে মিলাতে পারো। সেই ফুলের মতো, এই জীবনটা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। এই লাইন দ্বারা সে বুঝিয়েছে তার জীবনে ফুলের উপর যেমন ভ্রমর বসে, তার জীবনেও এরকম কেউ এসেছিল, কিন্তু সেই ইতিহাসটা এত বেশি ফলপ্রসূ ছিল না, বা সেই ইতিহাসটা এত সুন্দর না, মধুর না। তবুও তুমি বা তোমরা যেমন সেই পাশে বসা ছেলে বা মেয়ের কথা মাঝে মাঝেই মনে করো, তার সাথে আবার দেখা না হওয়ার, তার সাথে আবার কথা না বলার আক্ষেপ যেমন তোমাদেরকে কষ্ট দেয়, তেমনি সেও বলেছে তাহার সেই পদক্ষেপের ইতিহাস বা সেই পদক্ষেপের কাহিনী তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। অর্থাৎ এটা এমন একটা ফলের মতো গুটি ধরে আছে, মানে ব্যাপারটা বুঝিয়েছে সে না এটা ভুলতে পারছে, না সে এটা মনে রেখে কষ্ট পেতে চাচ্ছে, এই ব্যাপারটাই বুঝিয়েছে। চলো পরেরটা দেখি। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। এখন সে বলছে আমার জীবনের যে প্রেম ছিল সেই প্রেমের ইতিহাসটা খুব ছোট, এবং যেহেতু সেটা ছোট সেজন্য এটাকে আমরা ছোট করেই লিখব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ ছোটকে যারা, আপনারা ছোট হলেই কিন্তু সামান্য হবে, ব্যাপারটা এমন না। আমি যদি আরেকটু উদাহরণ দিই, অনেক বড় বড় মরিচের সাইজে দেখবেন যে অনেক বড় মরিচের সাইজ, বাট সেটার ঝাল নেই, বাট ছোট মরিচ অনেক ঝাল। তো এই ব্যাপারটাই বুঝিয়েছেন, ছোট মানে কিন্তু সামান্য না। যেমন মেসির হাইট কত, মেসির হাইট কিন্তু
অল্প, কিন্তু সে কিন্তু অনেক লম্বা লম্বা প্লেয়ারের থেকে অনেক বেশি ভালো খেলে, অনেক ফ্লুয়েন্টলি খেলে, বা তার খেলাটা অনেক অ্যাট্রাকটিভ হয়। তো সেই ব্যাপারটা এখানে বলেছে। ছোট বলে যারা সেটাকে সামান্য জ্ঞান আপনারা করবেন না, মানে ছোট হলেই যে সেটা মানে গুরুত্বপূর্ণ না, ব্যাপারটা কিন্তু এমন না, এটা বুঝিয়েছে। ওকে, মেসির প্রসঙ্গ যেহেতু আসলো, আপনারা একটু বলতে পারেন যে কে কে মানে মেসির ফ্যান, কে কে নেইমারের ফ্যান, কে রোনালদোর ফ্যান, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানাইতে পারেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবা সব আমি চুকাইয়াছি। এখন তিনি বলতেছেন কলেজে যতগুলো পরীক্ষা হইছে, মানে যে সকল ডিগ্রি নেওয়ার ব্যাপার থাকে বা শিক্ষার ব্যাপার থাকে, সেগুলো তিনি করে ফেলেছেন, কমপ্লিট করে ফেলেছেন। ছোটবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। এখন আপনাদের কাছে ভাষাগুলো একটু কঠিন মনে হতে পারে। দেখেন, আমরা কিন্তু চলিত ভাষায় কথা বলি, তাই না? কিন্তু বাংলা যখন এসেছে, বাংলা কিন্তু তৎসম থেকে, আমরা কিন্তু জানি যে বাংলা যখন আমরা আমাদের বাংলাটাকে পেয়েছি কিভাবে, বাংলাটাকে কিন্তু আমরা তৎসম হিসেবে প্রথমে পেয়েছি, সেটা আস্তে আস্তে অর্ধ তৎসম হয়েছে, তদ্ভব হয়েছে, দেশি শব্দ ছিল, বিদেশি শব্দ ছিল, এই যে এতগুলো কম্বিনেশনে কিন্তু আমরা বাংলাটাকে পেয়েছি। তো আগের যুগের কবি সাহিত্যিকরা কিন্তু যেই লেখাগুলো লিখেছেন সেগুলো কিন্তু অনেক ভাবগাম্ভীর্যপূর্ণ ছিল, এবং সেখানে কিন্তু ওই সময়ের কিছু আঞ্চলিকতাও তারা সেখানে অনুপ্রবেশ করেছিলেন, বা এই অনুপ্রবেশের কারণে এবং এই ব্যাপক ধরনের যেই তারা মেকানিজমের মাধ্যমে লেখাগুলোকে ফুটিয়ে তুলেছিলেন, এজন্যই কিন্তু এই লেখাগুলোকে আমরা যখন আজ পড়ি আমাদের কিন্তু ভালো লাগে। প্রথম হয়তো আপনাদের কঠিন লাগবে, বোরিং লাগবে, বিরক্ত লাগবে, বাট যখন আপনারা প্যাটার্নটা বুঝে ফেলবেন তখন জিনিসগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, মাকাল ফল আর শিমুল ফুল, আমরা এখানে কিন্তু বাগধারা পাচ্ছি। বাগধারা বলতে কি আপনারা বোঝেন? বাগধারা মানে কোনো একটা শব্দকে বা শব্দগুচ্ছকে আমরা আরেক অর্থে ব্যবহার করতেছি বা একটা বিশেষ অর্থে ব্যবহার করতেছি, তখন তাকে বাগধারা বলি। শিমুল ফুল আর মাকাল ফল দুইটাই হচ্ছে দেখতে সুন্দর, এই দুইটি বাগধারা, এবং দুইটি মানেই হচ্ছে দেখতে সুন্দর তবে ব্যবহার উপযোগী না। অর্থাৎ মাকাল ফল আপনার দেখতে অনেক সুন্দর, আপেলের থেকে মাকাল দেখতে সুন্দর, কিন্তু সেই ফলটা সুস্বাদু না। সেই মাকাল ফলটা আপনি যখন ভাঙবেন তখন দেখবেন আপনার মানে ভালো লাগছে না, খেতেও সুস্বাদু না, অর্থাৎ দেখতে অনেক সুন্দর কিন্তু কাজের না। এমন অনেক নায়ক আছে না, দেখবেন যে দেখতে অনেক সুন্দর, 6 ফিট টল, হ্যান্ডসাম, কিন্তু অ্যাক্টিং পারে না, অ্যাক্টিং এ গিয়ে একদম বাজে অ্যাক্টিং করে, এই ব্যাপারটাকে আমরা মাকাল বলি। এবং শিমুল ফুলের ব্যাপারটা, শিমুল ফুলের কিন্তু আপনারা ওই রকম ফ্রেগনেন্সটা পাবেন না, এই জন্য বলেছে শিক্ষকরা তাকে কি করতো, সবসময় তার সুন্দর চেহারা লইয়া মানে এখানে বুঝিয়েছে নিয়ে। পণ্ডিত মশাই মানে কি? শিক্ষক, তার শিক্ষকরা আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত মানে সাথে তুলনা করিয়া বিদ্রূপ মানে কি জানেন? নিন্দা, বা যেটাকে আমরা টিজ বলি। আমরা টিজ দ্বারা কি বুঝাই? খেপানো বুঝাই, বা কাউকে আমরা উত্ত্যক্ত করা বুঝাই, সেটাকে বলেছে বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম। এই যে তাকে সবাই খেপাতো বা তাকে মানে কি বলবো লজ্জা দিত, সেটা তার জন্য লজ্জাজনক ছিল, সেই ব্যাপারটা বলেছে। কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, কিন্তু তার যখন বয়স অনেক বেড়েছে বা সে যখন ম্যাচিউর হয়েছে, সে তখন ভেবেছে যদি জন্মান্তর থাকে, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ মানে আপনারা বুঝতে পারছেন, ভালো চেহারা। সুরূপ মানে ভালো চেহারা। এবং পণ্ডিত মশাইদের মানে শিক্ষকদের মুখে বিদ্রূপ মানে কি? তাচ্ছিল্য, বা আমি যদি ইনফর্মাল ভাষায় বলি খেপানো, আবার যেন এমন করিয়াই প্রকাশ পায়।
তিনি বলতেছেন আমি ছোটবেলায় যখন তারা আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করে অপমান করত, কিংবা আমাকে খেপাতো, আমাকে উত্ত্যক্ত করত বা আমাকে বিদ্রূপ করত, তখন আমি অনেক লজ্জা পেয়েছি। কিন্তু যদি জন্মান্তর থাকে, অর্থাৎ আরেকটি জন্ম হয়, হিন্দুদের বিশ্বাস মতে একটি মানুষ মারা যাবার পর সে আবারও জন্মগ্রহণ করতে পারে, তাদের বিশ্বাস মতে তিনি বলেছেন যদি জন্মান্তর থাকে, মানে জন্মের পরে যদি আরেকটি জীবন সে ফিরে পায়, সে কি করতে চায়, সে তার মুখে সেরকমই ভালো একটি চেহারা সে পেতে চায় এবং সে তার পণ্ডিত মশাইদের মুখে আবারও সেই বিদ্রূপটা ফিরে পেতে চায়। এই বিষয়টি তার কাছে এখন ভালো লাগে। ওকে, এখন এইটুকু অংশের পরে সে তার পারিবারিক যেই মানে কি বলবো, পারিবারিক যেই বিশ্লেষণ দেয়া বা পারিবারিক পরিচয় দেয়া সেই অংশে চলে গেছে। ওকে, চলেন তো আমরা দেখি। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া। ওকালতি কারা করেন? যারা উকিল তারা ওকালতি করে। ওকে, ওকালতি কারা করে? যারা উকিল তারা ওকালতি করে। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমিষ মাত্র পান নাই। এই ব্যাপারটা দ্বারা তিনি বুঝিয়েছেন সে যখন এক সময় গরিব ছিল তার বাবা, তারপরে যখন লয়ার পেশায় সে আত্মনিয়োগ করলো, সে অনেক টাকা ইনকাম করেছে, কিন্তু সে এতই কঠোর পরিশ্রম করেছে যে সেই টাকাটা ভোগ করার সে নিমেষ মাত্র, নিমেষ মাত্র মানে কোনো সময় না পাওয়া, কোনো সময় না পাওয়া। ওকে, মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন, হাঁপ ছাড়া মানে কি জানেন? হাঁপ ছাড়া মানে অবসর নেওয়া, অবসর নেওয়া বা বিশ্রাম নেওয়া, বিশ্রাম নেওয়া, সেই তার প্রথম অবকাশ। অবকাশ মানেই অবসর। এখন এই লাইনটা দ্বারা বুঝিয়েছে সে যতদিন বেঁচে ছিল সে বিশ্রাম নেওয়ার সুযোগ পায়নি, এতই পরিশ্রম করেছে যে সে বিশ্রাম নেওয়ার সুযোগ পায়নি। সে কি যখন মারা গেল, সেই মারা যাওয়ার পরে যেমন একটা মানুষের জীবনে সকল কর্মের সমাপ্তি ঘটে, সেই কর্মের সমাপ্তি ছিল তার প্রথম অবকাশ বা অবসর। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন একটু জানাবেন, আর বুঝতে পারলে একটু বলবেন ক্লিয়ার। এই পর্যন্ত যদি বুঝতে পারেন একটু আমাকে বলবেন বুঝতে পারছি, আর না বুঝতে পারলে একটু আমাকে জানাবেন কোথায় কোশ্চেন আছে। আর আমি যখন পড়াচ্ছি বোর্ডের লেখা যদি আপনারা নাও বুঝতে পারেন, আপনারা কিন্তু টেক্সট বইটা আপনারা সামনে নিয়ে রাখবেন, টেক্সট বইয়ের লাইনগুলোই কিন্তু এখানে তুলে দেওয়া আছে, টেক্সট বই দেখবেন এবং খাতায় কিন্তু হালকা করে একটু নোট করবেন। এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাইতে হবে। ওকে, ঠিক আছে, অনেকেই বুঝেছেন। আমি কিন্তু নাম পড়ছি না, যেহেতু আমরা ক্লাসে আজকে অনেক কিছু শিখতে চাই, তাই একটু আমরা কমেন্টটা কম পড়ে আমরা একটু ক্লাসটা করি। আবার আমি কিন্তু সবার কোশ্চেনের অ্যান্সার একটা টাইমে দিয়ে দিব। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। মার হাতেই মানুষ বলতে বুঝিয়েছে যে অনুপম যখন ছোট ছিল তখন কিন্তু তার বাবার কথাটা সে বলেইছে যে তার বাবা ওকালতি করতে গিয়ে বা টাকা ইনকাম করতে গিয়ে এতই ব্যস্ত ছিল সে অবসর পায়নি, বা অনুপমকে সে কিন্তু সময় দিতে পারেনি। অনুপমকে কে মানুষ করেছে? তার মা। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনি ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। একটা কথা বলে, এটাও একটা প্রবাদ, এই প্রবাদ থেকেও আপনাদের শেখার আছে। আঙুল ফুলে কলা গাছ হওয়া, এটা একটু লিখে নেন। আঙুল ফুলে কলা গাছ হওয়া মানে হচ্ছে অতি দ্রুত বড় লোক হওয়া বা হঠাৎ করে বড়লোক হওয়া। এই ব্যাপারটা দ্বারা বোঝানো হয় যারা হচ্ছে আপনার হঠাৎ করে বড়লোক হয় তাদের মধ্যে একটা দাম্ভিকতা থাকে, তারা সব সময় মানুষের সামনে একটা দাম্ভিকতা দেখায় এবং বোঝানোর চেষ্টা করে যে আমার অনেক টাকা পয়সা আছে, তারা অহংকার দেখায়, তারা অল্পতেই অন্য মানুষকে ছোট করে। এই ব্যাপারটা অনুপমের মায়ের ভিতরেও আছে, সেটি সে বুঝিয়েছে যে আমার দুঃখিত, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। এই লাইনটার নিচে একটু আন্ডারলাইন করবেন, এই লাইনটাতে একটু বোঝার আছে। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। এটা একটু আন্ডারলাইন করবেন বইয়ে, আর এটার ব্যাখ্যা একটু আমি দিয়ে দিচ্ছি। কিছু কিছু ফ্যামিলি আছে যেই ফ্যামিলিগুলো কি করে,
যেই ফ্যামিলিগুলো তাদের সন্তানদেরকে অত্যাধিক যত্ন নেয়, এত বেশি কেয়ার নেয় এবং তাদেরকে ডিপেন্ডেবল হতে দেয় না, বা তাদের যত সিদ্ধান্ত আছে সব কিছু ফ্যামিলির পক্ষ থেকেই আসে। আমি ছোটোখাটো দিয়ে একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি সায়েন্স পড়বেন, আর্টস পড়বেন না কমার্স পড়বেন, সেটা আপনাদের ফ্যামিলি নির্ধারণ করতেছে। কথার কথা, আপনি কয়টায় ঘুম থেকে উঠবেন, আপনি কয়টায় ঘুমাতে যাবেন, আপনি কয় ঘন্টা পড়বেন, এই ব্যাপারগুলোতে যদি স্বাধীনতা না থাকে বা আপনার সব কিছুই যদি অন্য একটা জায়গা থেকে আপনাকে অপারেট করা হয়, সেখানে কিন্তু আপনি বয়সে বড় হলেও কিন্তু আপনার সেই ম্যাচুরিটি আসবে না, বা আপনার নিজের উপর সেই ডিপেন্ডেবিলিটি আসবে না। এই ব্যাপারটা এখানে বলেছে, শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। অর্থাৎ তার বয়স 27 বছর, কিন্তু সে ছোট থেকে এত কোলে কোলে মানুষ। কোলে কোলে কিন্তু এখানে এমন না যে তাকে বড় হওয়া পর্যন্ত তার মা বাবা কোলে নিয়ে রেখেছেন, বুঝিয়েছে যে এই কোলে কোলে শব্দ জোড়া দ্বারা বুঝিয়েছে যে তার ফ্যামিলি তাকে অনেক বেশি নিয়ন্ত্রণ করেছে। তারপরের অংশ, আমার আসল অভিভাবক আমার মামা। এতক্ষণ সে তার কার কথা বলল? বাবার কথা বলল, যে বাবা অনেক ব্যস্ত ছিল, ওকালতি করেছে, তারপরে অনেক টাকা আয় করার পরে সে কোনো অবসর পায়নি এবং এভাবেই সে যখন মারা গেল, এটাই ছিল তার প্রথম অবসর। দ্বিতীয়তে সে তার মায়ের কথা বলেছে, যে সে তার মায়ের কাছেই মানুষ হয়েছে এবং তার মা এক সময় গরিব ঘরের সন্তান ছিল, তাই সে যখন বড়লোক হয়েছে এই ব্যাপারটা সে নিজেও ভোলে না, তার সন্তানকেও ভুলতে দেয় না এবং সবাইকে এই জিনিসটা বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। তৃতীয় যেই ক্যারেক্টার, তার মামা। আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। তার মানে অনুপমের বয়স যদি 27 হয়, তার মামার বয়স কত হবে? অনুপমের বয়স যদি 27 হয়, তার মামার বয়স কত হবে? কথার কথা, এখানে কিন্তু বলেছে বড় জোর বছর 6 বড়, অর্থাৎ একেবারে যে 6 বছরের বড় ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? এখানে বলেছে বড় জোর 6 বছর বড়, অর্থাৎ আমরা একটা এস্টিমেট দেওয়ার জন্য এটা লিখলাম, বাট ইন্ডিভিজুয়ালি তার বয়স কত সেই পারফেক্ট হিসাবটা এখানে আমাদেরকে দেয়নি। তো আমরা যেই ব্যাপারটা মেইনলি আলোচনা করছি, যে তার মামা কিন্তু তার থেকে যে খুব একটা বড় এমন না, বছর 6 বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এখন ফল্গুর বালি বলতে তোমরা বুঝতে পেরেছো কিনা এটা একটু আমাকে জানাও, বলো তো ফল্গুর বালু এই জিনিসটা কি? ফল্গুর বালি এই জিনিসটা কি, এটা একটু আমাকে জানানোর চেষ্টা করো, না জানলে আমি বলে দিব। ফল্গুর বালি, একটু আমি তোমাদের কমেন্ট এবং কোশ্চেনটা এই মুহূর্তে দেখে নিব। ফল্গুর বালি এই ব্যাপারটা কি? ফল্গুর বালি বলতে এখানে ফল্গু মানে কি জানো? নদী। ফল্গু মানে নদী। নদীর যে বালি থাকে সেই বালিগুলোর উপর যখন তোমরা পানি ফেলবে, সেই পানিগুলো সে দ্রুত শুষে নেয় বা দ্রুত শোষণ করে, সেই ব্যাপারটাই বলেছে। কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এই ব্যাপার দ্বারা যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে তার মামা তাদের পরিবারের আসল অভিভাবক। যেহেতু তার বাবা মারা গিয়েছে, তার মায়ের যত বুদ্ধি পরামর্শ থেকে শুরু করে যা কিছু আছে তাকে দেয় তার মামা দেয়। এবং তার মামা কি করেছে? তার মামা তার অন্তরে তাদের যেই সংসারটা আছে সেটাকে ধারণ করেছে এবং সেই সংসারের বিভিন্ন সিদ্ধান্তের যে জায়গাটা, বা তোমাদের যদি আমি আরো ইন্ডিভিজুয়ালি বলি, যে তার অনুপম কি করবে, তার মা কি করবে, সেই সিদ্ধান্তগুলো কিন্তু তার কাছ থেকেই আসে, এমন একটা সংকেত দেয়া আছে। ওকে, তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জো নাই। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জো নাই। এখন এই লাইনটা দ্বারা কিন্তু একটু তোমাদের মনে কোশ্চেন আসছে যে ভাইয়া এটা আবার কেমন লাইন? একটা মানুষকে কিভাবে খুঁড়বে, বা এক গণ্ডূষ রস বলতে কি বুঝাচ্ছে, জো বলতে কি বুঝাচ্ছে? এখানে কিন্তু অনেকগুলো অপরিচিত শব্দ। তো দেখো এখানে যে ব্যাপারটা বুঝিয়েছে, যে আমরা বলি না যে একটা মানুষকে বুঝিয়ে কার্য হাসিল করা,
করা, সেই ব্যাপারটা এখানে বুঝিয়েছে যে তার মামাকে তুমি যদি কনভিন্স না করতে পারো বা কোনো একটা কাজে, তার পরিবারের যে কোনো একটা কাজে তুমি যদি সিদ্ধান্ত তোমার পক্ষে চাও, বা অনুপম যদি কোনো একটা কাজ করতে চায়, তাদের প্রথমে কি করতে হয়, তার মামাকে রাজি করাতে হয়। তার মামাকে যদি রাজি না করা হয়, এক গন্ডুস দ্বারা এক ফোঁটা বুঝাচ্ছে যে এক ফোঁটা বা এক সিকি পরিমাণও রস বলতে এখানে বুঝাচ্ছে ভালো একটা ফলাফল, ভালো ফলাফল পাওয়ার জো নেই বা আশা নেই। জো মানে আশা, আশা হতাশা আছে না, সেই আশা, ঠিক আছে। এখানে গন্ডুস মানে সামান্যতম পরিমাণে, সামান্যতম পরিমাণে। তোমরা কি লেখা বুঝতে পারছো? একটু আমাকে বলো তো লেখা বুঝতে পারছো কিনা। ওকে, মোহাম্মদ আরাফাত হোসেন সুন্দরভাবে বলেছে, ফল্গু ভারতের একটি নদী যেখানে নদীর উপরের স্তরে বালু থাকে। ওকে, ভেরি গুড। আচ্ছা, কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এবং অনেকে অনুপমের বাবার নাম জানতে চাচ্ছ, এই ব্যাপারগুলো কিন্তু এখানে যেগুলো আছে তার বাইরে কিন্তু আমাদের জানার কোনো সুযোগ নেই, ঠিক আছে। এখন একটা গল্পের কিন্তু প্রত্যেকটি চরিত্রের নাম কিন্তু ওখানে থাকে না, ঠিক আছে। এখানে কিন্তু অনুপমের বাবার নাম নেই, এখানে কল্যাণীর বাবার নাম আছে। সেটা কিন্তু আমরা দেখব, পর্যায়ক্রমে সব দেখব। তোমাদেরকে আমি অনুরোধ করব, আমরা যখন যেই টপিকটা পড়বো তোমরা সেখানে একটু মনোযোগ দিলে ব্যাপারটা ভালো হবে। ওকে, রবিউল সানি লেখা বোঝা যাচ্ছে না। ওকে, বাকিরা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও বাকিরা লেখা বুঝতে পারছো কিনা। না বুঝলে আমি একটু আরেকবার লিখে দিব। বাকিরা কি বুঝতে পেরেছো লেখা? আচ্ছা, আমি কালারটা হলুদ করে নিচ্ছি, ঠিক আছে। এখন দেখো তো লেখা বোঝা যায় নাকি, কালারটা কি বোঝা যায় কিনা একটু বলো। ওকে, আমি আশা করছি হলুদ কালারটা বোঝা যাবে, ঠিক আছে। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। এই লাইনটা দ্বারা বুঝিয়েছে তার বয়স 27, সে পরিবারের একমাত্র ছেলে। অনুপমের কিন্তু আর কোনো ভাই বোন নেই। এই কোশ্চেনটাকে যেন করেছিল, আমি একটু উত্তরটা দিয়ে দিলাম। অনুপমের আর কোনো ভাই বোন নেই, সে পরিবারের একমাত্র ছেলে এবং তার বয়স 27, কিন্তু তবুও তার কাঁধে কিন্তু দায়িত্বভারটা নেই। কেন নেই? কারণ তার পরিবারের আসল অভিভাবক তার মামা, এবং তার মামাই সকল সিদ্ধান্ত নেয়। এজন্য বলেছে এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। ওকে, একটু ওয়েট করো। এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করে ফেলো। একটু ওয়েট করো, আমি একটু, আচ্ছা টেকনিক্যাল ফল্টের কারণে একটু আমাদের 1 মিনিট গেল। ওকে, আচ্ছা এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো সে আবার তার বাবার পরিচয় দিল, তার মায়ের পরিচয় দিল, তার মামার পরিচয় দিল। এবার সে তার নিজের সম্পর্কে কিছু কথা শেয়ার করছে। কিছুদিন পূর্বেই MA পাশ করিয়াছি, অর্থাৎ তার শিক্ষাগত যোগ্যতা কি? তার শিক্ষাগত যোগ্যতা MA পাস। এটা একটু লিখে নাও যে কিছুদিন আগে সে কি পাশ করেছে? MA পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে শুধু ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে যা আছেন মা, বাইরে আছেন মামা। এই পুরো অংশটা একটু আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? এই পুরো অংশটা একটু আমরা ব্যাখ্যা করব। কিছুদিন আগে সে তার পড়া শেষ করেছে এবং সে কিন্তু ইতোমধ্যে বলেই দিয়েছে যে তার কি হয়েছে। ইতোমধ্যে সে বলেই দিয়েছে যে তার বাবার অনেক টাকা, অর্থাৎ এবং তার মামা তার পরিবারের আসল সদস্য এবং সেই সব কিছু নিয়ন্ত্রণ করে। তার মানে সে পাশ করার পরেও যে তার চাকরি করতে হবে, তার জীবিকা নির্বাহ করতে হবে, এই চিন্তা ভাবনাটা কিন্তু তার মধ্যে নেই। এজন্য সে যেই কথাটি বলেছে, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে
দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে, অর্থাৎ তার সামনে কি করতে হবে এরকম কোনো ফিউচার প্ল্যান নেই। তোমাদের ধরো যদি অনেক টাকা পয়সা থাকে, তোমাদের যদি মনে শিক্ষার আশা না থাকে বা মনে করো যে না আমাদের তো অনেক টাকা পয়সা আছে, আমরা পড়াশোনা করব না, আমরা যেটুকু পড়েছি আমরা কোনো জব করব না, এই যে একটা গোল না থাকা, লাইফে গোল না থাকলে যেই ব্যাপারটা হয় সেই জিনিসটা প্রকাশ করেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যে যা আছে বা থাকিবার ভিতর যা আছে মা এবং বাইরে আছেন মামা। এখানেও কিন্তু সে তার মামাকে একটু তাচ্ছিল্য করেছে, সে বুঝিয়েছে তার মামা আছে, তার ভিতরে বা মনের ভিতরে তার মা আছে কিন্তু মামা বাহিরে আছে, অর্থাৎ বিভিন্ন দায়িত্বে আছে, এই ব্যাপারটা কিন্তু বুঝিয়েছে। অলরাইট, ভাইয়া কিছু লিখা বাদ গেছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আমি কি বাদ দিয়ে ফেলছি একটু, আমি দেখতেছি। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, দুঃখিত দুঃখিত দুঃখিত, আমি একটা প্যারা বাদ দিয়ে ফেলেছি। ওকে ওকে, ঠিক আছে, আই এম সরি, এক্সট্রিমলি সরি। ওকে, ওইটাও আমাদের পড়তেই হইতো, ওইটা আমরা পড়ানোর সময় স্কিপ করব। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, এই লাইনটার সাথে তোমরা অনেক বেশি পরিচিত, অনেক সময় শুনেছো যে একটা ছেলে ভালো কি খারাপ এটা কিন্তু এই গুণাবলীটা বা এই সার্টিফিকেটটা মূলত কই থেকে আসে, সে বুঝিয়েছে যে কন্যা, যে কোনো মেয়ের বাবা যদি আমার বিষয়ে খোঁজ খবর নেয় সে বলবে বা সে স্বীকার করবে আমি কি পাত্র হিসেবে আমি একজন সৎ ছেলে, সেটাই বলেছে আমি সৎ পাত্র। তামাকটুকু পর্যন্ত খাই না, তামাকটুকু পর্যন্ত খাই না বলতে এই তামাকজাত যতগুলো পণ্য আছে, তোমরা সিগারেটের কথা বলো বা যে কোনো তামাকজাত পণ্য, সেটুকু সে খায় না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। এখন ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই বলতে কি বুঝিয়েছে, যে তার যে ভালো মানুষ হয়ে উঠতে হবে এই রকম তার উপর কোনো চাপ নেই, তার উপর কোনো চাপ নেই ভালো মানুষ হবার, আবার সে কোনো খারাপ গুণাবলীও তার মধ্যে নেই, তার মানে তার যেহেতু ভালো হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই তাই সে নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অর্থাৎ এই যে মায়ের প্রত্যেকটা আদেশ মেনে নেয়া, এইটাই কিন্তু কঠিন। মায়ের আদেশ না মানাটা খুব সহজ, কিন্তু মায়ের প্রতিটা আদেশ কিন্তু মেনে নেওয়া খুব কঠিন একটা ব্যাপার, যে মা যেটাই বলছে সেটাই শুনছে। তো সেই কথাটাই বলেছে, মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অর্থাৎ মা যে কিছু একটা বলবে আমি সেটা মানবো না, এই ক্ষমতাটা আমার নাই। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হয়, স্বয়ংবরা মানে কি জানেন আপনারা? স্বয়ংবরা মানে কি একটু বলেন তো? যে কন্যা নিজের পাত্র নিজেই বাছাই করে, দুঃখিত, নিজেই বাছাই করে। আচ্ছা এই সাইডে লেখা যাচ্ছে না, নিজের পাত্র নিজে বাছাই করে, লেখা কি বুঝতে পাচ্ছেন? মুখেও বলে দিচ্ছি, যেই পাত্র নিজের কন্যা নিজেই বাছাই করেন তাকে কি বলা হয়? স্বয়ংবরা বলা হয়। ওকে, আমার ফোনটা অফ হয়ে গেছে, একটু কমেন্ট পড়ার জন্য একটা ফোন দিয়ে যাবেন কাইন্ডলি। ওকে, ঠিক আছে। যে কন্যা নিজের পাত্র নিজেই বাছাই করে তাকে আমরা কি বলছি? স্বয়ংবরা বলছি। তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইটা দ্বারা সে একটা মানে সংকেত প্রদান করলো যে এখনকার মেয়েরা তো পছন্দ করে যে তার স্বামী তার স্ত্রীর কথা শুনে চলবে। তো সেইটার কথাই সে বলেছে, একটু ফানি ওয়েতে বলেছে, অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। তার আগে সে একটা উদাহরণ দিল যে আমার মা যা বলে আমি সেগুলোই শুনে চলি, তার কোনো কথা অমান্য করার আমার সাহস নেই। অর্থাৎ অন্তপুরের শাসন বলতে সে বুঝিয়েছে যে একটা তার যে পারিবারিক একটা বন্ধনে যদি সে আবদ্ধ হয় তাহলে
সে অন্য দ্বারাই প্রভাবিত হবে বা অন্যের দ্বারাই কন্ট্রোল হবে, সেভাবেই তাকে গড়ে তোলা হয়েছে বা তার মা তাকে সেভাবেই ট্রেন করে বড় করেছে। এবং সে বলেছে যদি কোনো মেয়ে স্বয়ংবরা হয়, যে নিজেই নিজের জন্য বর পছন্দ করছে, তবে এই সুলক্ষণটি সে কি করবে, স্মরণ রাখবে। অর্থাৎ যদি কোনো মেয়ে নিজে নিজের জন্য বর পছন্দ করে, তাকে পছন্দের তালিকায় শুরুতে রাখবে বা শীর্ষে রাখবে, এই ব্যাপারটা বলেছে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। অনেক বড় ঘর দ্বারা কি বুঝিয়েছে, যে ভালো ভালো ফ্যামিলি থেকে সে প্রস্তাব পেয়েছিল। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল মানে ভালো পরিবার থেকে, সম্ভ্রান্ত পরিবার থেকে, বিত্তশালী পরিবার থেকে তার জন্য সম্বন্ধ আসিয়াছিল। কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, ভাগ্য দেবতা মানে কি জানেন? ভাগ্য দেবতা তার জন্য যেগুলো বন্টন করা হয়েছে, সেই বন্টন করা জিনিসগুলো যেই দেবতা মানে ঠিক করেন, তাকে বলা হয়েছে ভাগ্য দেবতা। এবং এখানে একটু তাচ্ছিল্য করে বা তার মামার সাথে হাস্যরসাত্মক ভাবে তার মামাকে উপস্থাপন করার জন্য বলা হয়েছে যে কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্যদেবের প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। এই লাইন তিনটার একটু আমি ব্যাখ্যা দেই। এই লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে, কোনো একটা মেয়ে যদি ধরেন ভালো একটা ওয়েলদি ফ্যামিলি থেকে আসে বা একটা পাওয়ারফুল ফ্যামিলি থেকে আসে, তার মামার মতে সেই মেয়েকে টর্চার করা কিংবা ডোমিনেট করা কিংবা হচ্ছে আপনার ধরেন যে নির্যাতন করা, এই ব্যাপারগুলো সম্ভব হবে না। কারণ যেহেতু সে একটা ভালো পরিবারের বা তার মা বাবার একটা ভালো অবস্থান আছে, অর্থ আছে, তারা কিন্তু এই নির্যাতনটা মেনে নিবে না। তো অনুপমের মামার একটা এইরকম মানে ইচ্ছা ছিল যে এই মেয়ে আসিবে সে মাথা হেট করে আসিবে, মানে সে কখনো মাথা তুলে কথা বলবে না। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। অস্থিমজ্জা মানে আপনারা জানেন যেখান থেকে মানুষের হাড়ের একেবারে যেই অংশটা থেকে আপনার রক্ত উৎপাদিত হয়, অস্থিমজ্জা। আমরা বলি না শিরায় শিরায়, উপশিরায় উপশিরায়, এইরকম অস্থিমজ্জায় দ্বারা একটা মানুষের প্রতিটি অংশে যদি মানে এখানে যে ব্যাপারটা বুঝিয়েছেন, তার প্রতিটি হাড়ের অংশে বা তার হাড়ের প্রতিটি ভাজে ভাজে তার অর্থের প্রতি লোভ বা আসক্তি, সেই ব্যাপারটা এখানে বুঝিয়েছে। তিনি এমন বেহাই চান, বেহাই বলতে কি বুঝিয়েছে, যে অনুপমের সাথে যার মেয়ের বিয়ে হবে সেই সম্পর্কটা বুঝাতে বেহাই শব্দটা ব্যবহার করা হয়েছে। চান যার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না। কসুর মানে কি জানেন? অপরাধ বা দোষ। কসুর মানে অপরাধ বা দোষ। এই শব্দগুলো একটু লিখে নিবেন। আচ্ছা, আমি কাইন্ডলি একটু আমাদের টিম মেম্বারের একজনকে রিকোয়েস্ট করবো, আমাকে একটা কমেন্ট পড়ার জন্য ফোন দিয়ে যাবেন। আমার ফোনটা অফ হয়ে গেছে চার্জ না থাকার কারণে। অলরাইট, আমরা আবার ক্লাসে ফিরে আসি। যাহাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। এই লাইনটাও আমি আপনাদের এক্সপ্লেন করি যে এমন একটা পরিবার চায় যার টাকা নেই, কিন্তু তবুও কোনোভাবে ম্যানেজ করে হলেও টাকাটা দিবে বা অর্থটা দিবে, এবং যে বাড়িতে আসলে তাকে খুব জাঁকজমকপূর্ণ ভাবে যে আপ্যায়ন করতে হবে, সেটা করতে হবে না। ধরেন যে আপনি তার জন্য মাংস পোলাও রান্না করবেন না, আপনি তাকে ডাল ভাত খেয়ে বিদায় করাবেন। সেই ব্যাপারটাই বুঝিয়েছে যে বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলেও যাহার নালিশ খাটিবে না। ঠিক আছে, তার মানে তামাক পরিবেশনটা গুড়গুড়িতে না করে কোনো মতে একটা ভাঙা বাধা হুকায় যদি পরিবেশন করে, তাও নালিশ করতে পারবে না। কারণ হচ্ছে যদি এদের পরিবারটা অনেক বেশি গরিব হয়, মেয়ের পরিবার অনেক বেশি গরিব হয়, তারা তো এদেরকে একটা অন্যরকম সম্মান করবে বলে তারা মনে করে, যে একটা অন্যরকম সম্মান করবে এবং তাদের সাথে তারা যাতা ব্যবহার করতে পারবে, কেউ কোনো প্রতিবাদ করবে না। ওকে, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতা আসিয়া আমার মন উতালা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে, যদি বলো একটা খাসা মেয়ে আছে। এখন আরেকটা নতুন চরিত্র আসলো আমাদের সামনে, তার নাম কি? হরিশ। নতুন একটা চরিত্র আসলো, তার নাম হরিশ। হরিশ অনুপমের বন্ধু। একটু দুঃখিত, আমি একটু হালকা 1 মিনিট এড়িয়ে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি কমেন্ট পড়ার জন্য একটু ফোনটা আনবো। ভাই ফোন লাগবে, কমেন্ট পড়ার জন্য ফোন লাগবে একটু।
দুঃখিত ইন্টারাপশনের জন্য। আচ্ছা, আমরা কিন্তু আবার শুরু করছি, ঠিক আছে? তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? একটু আমাকে বলেন তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, লাইনটা আবার আমি বুঝিয়ে দিচ্ছি। কোন লাইনটা একটু আমাকে একটু ক্লিয়ার করেন। হাসিফ শিকদার বললেন ভাই আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম শুরুতেই লেখা ছিল, জাকিত আজওয়ার সমুদ্র আমার নাম। অলরাইট, আপনারা কোন লাইন নিয়ে কনফিউজ একটু আমাকে বলবেন কাইন্ডলি। খাসা মেয়ে বলতে বুঝিয়েছে ভালো মেয়ে, এটা একটা আপনার কমপ্লিমেন্ট দিয়েছে। খাসা মেয়ে দ্বারা বুঝিয়েছে ভালো মেয়ে বা খুব সুন্দর মেয়ে, খুব সুন্দর মেয়ে। আমি আর 5 মিনিট নিব আপনাদের এই ক্লাসটা শেষ করতে, আমি আর 5 মিনিট নিব। আর 5 মিনিট একটু মনোযোগ দিয়ে থাকেন, আমরা যেইটুকু হবে আমরা এইটুকুই মানে শেষ করব। এখন নতুন একটা ক্যারেক্টার আসলো, তার বন্ধু হরিশ। এখন অনুপম যেহেতু তার মায়ের দ্বারা মানুষ এবং তাকে সবাই সবসময় অনেক যত্নে রেখেছে, অনেক কেয়ার করেছে, কোনো মেয়ের সাথে বা কোনো মেয়ের সংস্পর্শে তাকে আসতে দেয়নি। এমন একটা সিচুয়েশনে কি হলো, আমার বন্ধু হরিশ, মানে কার বন্ধু এখানে? অনুপমের বন্ধু, যার নাম হরিশ। সে কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। একটু লিখে নেন, হরিশ কানপুরে কাজ করে। এটা থেকে কিন্তু এমসিকিউ আসে, লিখে নেন হরিশ কানপুরে কাজ করে। আর 5 মিনিট ক্লাস নিব, আর 5 মিনিট ক্লাস নিব। গুড়গুড়ি নিয়ে অনেকের কোশ্চেন যে ভাইয়া এখানে গুড়গুড়ি কি আর বাধা হুকা কি। এখন দেখেন এই দুইটাতেই তামাককে পরিবেশন করা হয়। আপনারা পুরাতন দিনের বিভিন্ন সিনেমা বা আপনারা ছবিতে দেখতে পারবেন। তো ওই সময়টাতে এখন যেরকম সিগারেটের প্রচলন, তখন কিন্তু এটা ছিল না। তখন কি ছিল? তখন কিন্তু বিভিন্ন ভাবে এই তামাকটাকে সেবন করা হতো। তারই একটা প্রসেস, যারা জমিদার ছিল তারা কিন্তু গুড়গুড়িতে করে তামাক মানে এটা মানে পরিবেশন করা হতো। আর যারা গরিব ছিল তারা কোনো মতে একটা হুকাকে বেঁধে, মানে বাধা হুকা যেটাকে বলে, সেটাই কিন্তু তারা কি করতো? পরিবেশন করতো। নেক্সট ক্লাসে আমি আপনাদের দুইটার ছবি দেখাই দিবনি, আপনাদের কাছে একটু ক্লিয়ার হবে। এবং নেক্সট ক্লাসের স্লাইডগুলোতে এইরকম যেগুলো কনফিউশন আছে আমি ছবি অ্যাড করব যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, আমি আর 5 মিনিট ক্লাস নিব। আপনাদের কি খুব আপত্তি আছে বা আপনারা খুব বেশি বোর হচ্ছেন আমাকে একটু বলেন তো। আর 5 মিনিট ক্লাস নিলে কি আপনারা থাকবেন আমাদের সাথে? আর 5 মিনিট ক্লাস নিব, একটু আমাকে কমেন্টে জানান যে আর 5 মিনিট ক্লাস নিলে আপনারা থাকবেন কিনা। আচ্ছা, গুড়গুড়ির পরের লাইন, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। খুবই সিম্পল একটা লাইন। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতালা করিয়া দিল। এখন যখন অনুপমের কাছে একটা সুন্দর মেয়ের গল্প করেছে, অনুপমের মন কি হয়েছে? উতালা হয়েছে। সে কি বলেছে? ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, ওহে তুমি যদি কোনো মেয়ে খোঁজো বিয়ের জন্য, আমার কাছে একটা ভালো সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে আছে, সেই ব্যাপারটা বুঝিয়েছে। একটু আমাকে বলেন যে আর 5 মিনিট ক্লাস নিলে আপনারা থাকবেন কিনা আমাদের সাথে। আচ্ছা, থাকবে, সবাই থাকবে। ওকে, ভেরি গুড। আপনাদের অনেক আগ্রহ আছে আর আপনারা অনেক ভালো রেসপন্স করেন। বিভিন্ন জায়গায় আমরা অনেকজনে যখন ক্লাস নেই দেখি যে অল্পতেই মানে একটু বোর হয়ে যায় বা শেষ করতে চায়, বাট আপনাদের অনেক বেশি মনোযোগ। আমি আশা করি আপনারা সবাই এইচএসসিতে অনেক ভালো করবেন, সেই সাথে আপনারা লাইফেও অনেক বেশি ভালো করবেন। দেখেন এই অংশটুকু কিন্তু আমরা পড়িয়েছি, ঠিক আছে? আমি তাও খুব ছোট করে আপনাদেরকে শেষ করব। এই 5 মিনিটের এই স্লাইডটা পড়িয়ে আজকের ক্লাসটা আমরা কিন্তু শেষ করব। তো দেখেন, সে মেয়ের কথা কিন্তু সে শুরুতে বলেনি। হরিশ যখন তাকে মেয়ের কথা বললো তখন সে কি করলো? তার বিয়ের জন্য যেই ব্যাপারটা সেটা তার মাথায় আসলো। এখন একটা ছেলের মাথায় বিয়ের ব্যাপারটা আসলে প্রথমে কি ঘরে? শিক্ষাগত যোগ্যতা। সে আবার চলে গেল তার শিক্ষাগত যোগ্যতায়। কিছুদিন পূর্বেই সে এমএ পাস করেছে এবং এই লাইনগুলো আমি ব্যাখ্যা করেছি, আমি একটু হালকা করে বলি। তারপরে সে এমএ পাস করার পরে সে কিন্তু জীবন বা জীবিকার তাগিদে কোনো পেশায় নিয়োজিত হয়নি এবং তার কিন্তু কোনো দায়িত্ব ছিল না কাঁধে, কারণ তার মামাই তার পরিবারের সকল দায়িত্ব নির্বাহ করেছে। এখন যে ব্যাপারটা বলেছে, এই অবকাশের
মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এখন যার জীবনে কোনো সময় কোনো মেয়ে ছিল না, হঠাৎ করে তাকে একটা ভালো মেয়ের সাথে বিয়ের একটা প্রস্তাব দেয়া হলো। তখন স্বভাবতই একজন ছেলে হিসেবে তার এই অবকাশে তার কি হয়েছে, মরুভূমির মধ্যে, মরুভূমি বলতে বুঝিয়েছে তার মনে, যেহেতু মরুভূমি দ্বারা এখানে কি বুঝিয়েছে, অভাব বুঝিয়েছে। মরুভূমিতে যেমন পানির অভাব, বৃষ্টি হলে মরুভূমিতে যারা বাস করে তারা সকলেই উচ্ছ্বাসিত হয়, উৎফুল্লিত হয় বা খুশি হয়, সেরকম তার অবকাশের মরুভূমির মধ্যে তার হৃদয় তখন কি করলো, বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা। মরীচিকা মানে কি জানেন? মরীচিকা মানে কি, কে কে জানেন একটু আমাকে বলেন যে মরীচিকা মানে কি? মরীচিকা মানে কি একটু আমাকে বলেন, একটু আমাকে বলেন মরীচিকা মানে কি। ওকে, রিজু একটা ফানি কমেন্ট করেছে, যতক্ষণ বললেন হয়ে যাইতো 5 মিনিট। ঠিক বলেছেন, এজন্য আমি আর কোশ্চেন না করে আগায় যাব। ওকে, তানভীর বলেছে সমস্যা নেই, এইমাত্র সন্ধ্যা হয়েছে, সারা রাত বাকি আছে। ওকে, মরীচিকা মানে ঠিক বলেছেন, মোহ বলেছেন, কিন্তু মোহর সাথে একটা জিনিস অ্যাড হবে। মরীচিকা হচ্ছে মরুভূমিতে কিছু দূর পর পর দেখবেন যে একটা সূর্যের আলোর প্রতিফলিত হওয়ায় এমন একটা সারফেসের তৈরি হয়, দেখে মনে হয় পানি, মনে হয় এই তো সামনে পানি। মরুভূমিতে যেহেতু পানির অভাব, যারা যায় তারা পানি খুঁজতে থাকে, এবং এই আপনার সূর্যের আলোটা এমন ভাবে এসে পড়ে বালির উপরে, সেখানে মনে হয় দূর থেকে পানি আছে। কিন্তু আপনি হাঁটবেন হাঁটবেন হাঁটবেন, কিলোমিটারের পর কিলোমিটারে যাবেন, কিন্তু দেখবেন ওখানে আপনার কোনো পানি নেই। অর্থাৎ কোনো কিছু আপনি চাচ্ছেন কিন্তু সেখানে নেই, সেখানে একটা মিথ্যা মোহ আছে। এই রকম অংশকে আমরা কি বলি, মরীচিকা। মরীচিকা মানে মিথ্যা মোহ বা কাল্পনিক। কাল্পনিক, এটার অনেকগুলো অর্থ আছে। কাল্পনিক, ঠিক আছে। ওকে, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। তরু মানে কি জানেন? তরু মানে গাছপালা, দুঃখিত, তরু মানে গাছপালা। তরু মর্মর আমি একবারে লিখে দেই, গাছের শব্দ বা পাতার শব্দ। মেইনলি কিসের শব্দ? পাতার শব্দ। দেখবেন পাতা মর্মর ধ্বনি করে, সেই পাতার শব্দ। এখন সে বলতেছে আকাশের দিকে সে দৃষ্টি দিলেও সেই মেয়ের কথাই তার মাথায় আসে, বাতাসের দিকে দৃষ্টি দিলেও তার মানে সেই মেয়ের কথাই মনে আসে, প্রতিটি নিঃশ্বাসে সে সেই মেয়েটাকে নিয়েই ভাবতে থাকে, এবং পাতার শব্দেও সেই মেয়ের গোপন যেই কণ্ঠ আছে, সেই কণ্ঠটা সে গোপনে শুনতে পায়। এখন সেই মেয়েটাকে কিন্তু সে দেখেনি, সে কল্পনা করছে। যেহেতু কল্পনা করছে, তাই এটাকে কি বলা হচ্ছে? তাই এটাকে বলা হচ্ছে মরীচিকা। না না, আপনারা যারা জং বলতেছেন সেটা হচ্ছে মরিচা। মরিচা আর মরীচিকা আলাদা ভাইয়া পুরা। মরিচা, মরিচা হচ্ছে স্টিলে যখন জং ধরে তখন সেটাকে বলে মরিচা, আর মরীচিকা আলাদা জিনিস। মরীচিকা আর মরিচা এক জিনিস নয়। অলরাইট। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে ড্যাশ। কি বলেছিল বলেন? মেয়ে যদি বলো, এই পেজে আছে, বলেন মেয়ে যদি বলো, তাহলে কি বলেছিল এটা একটু আপনারা বলেন, নিজেরাই বলেন। মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে, এই কথাটি সে এখানে রিপিট করেনি। মেয়ে যদি বলো তবে ড্যাশ। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নব পল্লব রাশির মতো কাঁপিয়া কাঁপিয়া আলো ছায়া বুনিতে লাগিল। অনেক কঠিন এবং বড় একটা লাইন, কিন্তু অনেক সুন্দরভাবে একটা ছেলের মানে যখন প্রথম প্রেম আসে, নতুন প্রেম আসে, যেই অনুভূতির সৃষ্টি হয় সেই ব্যাপারটা বললো। বসন্ত আমরা জানি, ঋতুরাজ বসন্ত, এই সময় ফুলে ফুলে মুকুলে ভরে যায় পুরো, মানে আপনার পুরো শহরে আপনার গাছপালা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। সেটাই বললো, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশি। নব মানে নতুন, পল্লব মানে ডালপালা, এবং গাছপালা এবং ডালপালাকে আপনার যখন প্লুরাল করা হয়, যেমন মানুষেরা
তেমনি বৃক্ষর সাথে রাশি বসানো হয়। তো এটাই বুঝিয়েছে নবপল্লব, নতুন গাছপালার মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। আলো ছায়া বুনিতে লাগা মানে বুঝতে পেরেছেন, মানে মনে বিভিন্ন ধরনের স্বপ্ন বুনতে লাগলো। হরিশ মানুষটা ছিল রসিক, মানে হরিশ অনেক রসিক মানুষ, সব কথা মজা করে বলে। রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। অর্থাৎ সে যেহেতু বিয়ে করতে চায় এবং সে কোনো মেয়ে সম্পর্কে জানে না, এবং হরিশ যখন এই ব্যাপারগুলো অনেক সুন্দর করে উপস্থাপন করত বা রস দিয়ে উপস্থাপন করত, তখন কিন্তু সে তৃষ্ণার্ত হয়ে পড়ে যে হ্যাঁ আমাকে আরো শোনাও, আমি আরো এরকম গল্প শুনতে চাই। এই ব্যাপারটা কিন্তু অনুপমের সাথে ঘটছিল। এই রকম সময় আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো। এই ছোট্ট একটা লাইনে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, যে অনুপমের কিন্তু আপনার মেয়েটার কথা শুনে মেয়েটাকে পছন্দ হয়ে গেছে, যদিও দেখেনি তবুও শুনেই কিন্তু তার মেয়েটাকে ভালো লেগে গেছে। তার মনে বসন্ত বাতাসে আপনার কাশবনে গেলে যেরকম ভালো অনুভূতি হয় সেই ব্যাপারটা তার মনে ঘটেছে, কিন্তু সে কিন্তু স্ব-উদ্যোগী হয়ে তার মামাকে বলার সাহস পাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে তার মামা কিন্তু সেই পরিবারের সকল ডিসিশন নেয়, এবং সে কারণেই সে কিন্তু তার মামার অবাধ্য হয়ে কোনো কিছু করতে পারবে না। তার মামা যদি বলে হ্যাঁ বিয়েটা করো বা আমরা মেয়েটাকে দেখতে যাব, তবেই সে কিন্তু সেই অনুমতিটা পাবে, সেই ব্যাপারটা সে বলেছে। ওকে, আজকে আর আগাবো না, আজকে এই পর্যন্তই। একটু আমাকে বলেন যে এটা নিয়ে আপনাদের আর কার কি কোশ্চেন আছে, আজকের ক্লাস নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, বা এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা, এই ব্যাপারটা একটু আমাকে জানাবেন। নবপল্লব রাশি, এটা কিন্তু আমি বলে দিয়েছি যে নতুন যেই ডালপালা আসে গাছে, যে নতুন আপনার কি বলবো আমি উপশাখা আসে, শাখা আসে, এগুলোকে কিন্তু নবপল্লব বলা হচ্ছে। পল্লবের অর্থ বিভিন্ন জায়গায় পাতাও আছে, কিন্তু মেইনলি নবপল্লব দ্বারা কিন্তু নতুন ডালপালাকেই বোঝানো হয়। অলরাইট, গুড়গুড়ির লাইনটা বোঝেননি, আমি আর নতুন করে না বের করে আমি নর্মালি বলি। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ওখানে যেটি বুঝিয়েছে যে আপনার আত্মীয় স্বজন যদি অত বেশি ধনী না হয়, তখন কিন্তু আপনার তাকে ড্রাই কেক খাওয়াতে হবে না, আপনি তাকে দেখা যাচ্ছে মুড়ি সার্ভ করে দিয়ে আপনি তার সাথে আতিথেয়তাটা করে ফেললেন। সেই ব্যাপারটাই ওখানে বুঝিয়েছে যে মেয়ের ফ্যামিলি যদি অত বেশি ধনী না হয়, তাকে আর তামাকটা গুড়গুড়িতে করে দিতে হবে না। গুড়গুড়ি, এটা আমি আপনাদের পরবর্তী দিনে গুড়গুড়ি আর বাধা হুকা দুইটা জিনিস কি এটা আমি ছবি দেখিয়ে ক্লিয়ার করব। আজকের ক্লাসটা কি আপনারা মানে ক্লিয়ারলি বুঝেছেন কিনা বলেন। অপরিচিতার বাকি অংশ আমরা শনিবারে শেষ করব। আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলেন। আমরা আবার কিন্তু ঝঞ্ঝাট মানে ঝামেলা, ঝঞ্ঝাট মানে ঝামেলা। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস শনিবার রাত 8টায় বাংলা ক্লাস। নেক্সট বাংলা ক্লাস শনিবার, কিন্তু আপনাদের কিন্তু সোমবারে ক্লাস আছে আইসিটি, বুধবারে আছে আপনাদের ইংরেজি ক্লাস। তো আজকে আর কথা বাড়াবো না, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যে কোশ্চেন আছে আপনারা কিন্তু সিআরডিএমের যে গ্রুপ আছে সেই গ্রুপে যে ভাই এই লাইন বুঝিনি আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদেরকে আজকে কালকে মানে আগামী এক সপ্তাহ এটা নিয়ে আপনাদের যত প্রবলেম আপনারা গ্রুপে পোস্ট করলে আমি কিন্তু অ্যান্সারটা দিয়ে দিব। এবং দ্বিতীয় যেই ব্যাপারটা সেটা হচ্ছে আজকে আমি যেটুকু পড়িয়েছি যেটুকু লিখিয়েছি সেটা 5 লাইন হোক 10 লাইন হোক আপনারা কিন্তু খাতায় লিখে এই নোটটা পোস্ট করবেন। যার নোটটা আমার ভালো লাগবে তাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ফ্লেক্সি লোড দিব। জানি এতে আপনাদের খুব একটা বেশি মানে লোভনীয় অফার না ব্যাপারটা, তবু আপনাদের পড়াশোনাটাও ভালো হবে এবং আপনারা উৎসাহিত হবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।